আসসালামু আলাইকুম। স্বাগত চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। তারেক রহমানের রাজকীয় প্রত্যাবর্তন আগামীকাল। প্রায় ১.৫ যুগ পর প্রিয় নেতাকে বরণের অপেক্ষায় দলের নেতাকর্মীরা। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও কলকাতা উপ হাইকমিশনে আবারও হামলার চেষ্টা। ঢাকা ও দিল্লিতে হাইকমিশনারদের পাল্টাপাল্টি তলব। নির্বাচনে অনিয়ম রোধে সর্বশক্তি প্রয়োগে ইসিকে পাশে চায় মাঠ প্রশাসন। অতীতের খারাপ নির্বাচনের দুর্নাম ঘোচাতে সিইসির প্রত্যয়। এবং রংপুরের তিস্তাচরে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের বিনামূল্যে ওষুধ কম্বল বিতরণ। টেকসই উন্নয়ন নিশ্চিতে মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। আগামীকাল দেশের রাজনীতির বরপুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজকীয় প্রত্যাবর্তন। এলাম, দেখলাম, জয় করলাম এই সহজ সূত্রে রাজনীতিতে আসেননি তারেক রহমান। তিনি রাজনীতিতে এসেছেন ধীরে নীরবে, দলের একজন সাধারণ কর্মী হিসেবে। ক্ষমতার সিঁড়ি ডিঙিয়ে নয়, বরং মাঠের রাজনীতি, মানুষের ভালোবাসা আর দীর্ঘ সংগ্রামের ভেতর দিয়ে এসেছে তাঁর রাজনৈতিক নির্মাণ। নির্যাতন, কারাবাস ও নির্বাসন যন্ত্রণার কঠিন পথ পাড়ি দিয়ে জাতির নেতৃত্বে প্রত্যাবর্তন হচ্ছে তারেক রহমানের। আক্তার হোসেনের রিপোর্ট। এক ঐতিহাসিক রাজনৈতিক পরিবারে জন্ম তারেক রহমানের। তার পিতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি, মা বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী ও দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন। তবে তারেক রহমান কেবল উত্তরাধিকার সূত্রে নেতা হননি। রাজনীতিতে তার প্রতিটি ধাপ ছিল অভিজ্ঞতা, সংগ্রাম ও সাংগঠনিক দক্ষতায় অর্জিত। 1989 সালে বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করে ফিরে গেছেন নিজের শিকড়ে। ছুটে গেছেন প্রান্তিক মানুষের মাঝে, চষে বেরিয়েছেন গ্রাম থেকে গ্রামে। সাধারণ মানুষের সঙ্গে উনি মিশে যেতেন। মা, মাটি, মানুষ, এই যে 3টা শব্দ, এই 3টার মধ্যে একজন রাজনীতিবিদের যে সম্মিলিত যে 91 থেকে 91 থেকে 95 এই 5টা বছর উনি গাবতলী, আমার তো মনে হয় এমন কোনো জায়গা নেই যে এখানে উনি পায়ে হেঁটে যাননি। গাবতলী উনি চষে বেরিয়েছেন, ধুলোবালি দিয়ে ওনার শরীর ভরে গিয়েছে। তো উনি এইভাবে আজকের এই পর্যায়ে আসছেন। রাজনীতিতে যুক্ত হয়েই বাবা ও মায়ের দেখানো পথে সাহস, প্রজ্ঞা আর সাংগঠনিক দক্ষতায় দলকে নিয়ে গেছেন জনপ্রিয়তার চূড়ায়। 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঐতিহাসিক বিজয়ের নেপথ্যের কারিগরও ছিলেন তারেক রহমান। তারেক রহমান রাজনীতিতে কোনো সোনার চামচ নিয়ে জন্মানো মানুষ নন। তিনি রাজনীতিতে এসেছেন একদমই বলতে গেলে তৃণমূল থেকে। তিনি বগুড়া জেলার বিএনপির একজন সাধারণ সদস্য হিসেবে তার রাজনৈতিক জীবন শুরু করেছেন। 2001 সালের নির্বাচনে তিনি প্রধান ব্যক্তি হিসাবে সেই নির্বাচনী কার্যক্রমকে সমন্বয় করেছিলেন। পরবর্তী পর্যায়ে তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছিলেন এবং বিশেষ পরিস্থিতিতে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারারুদ্ধ হয়েছে, তখন তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিতে হয়েছে। চলার পথ কখনোই মসৃণ ছিল না তারেক রহমানের। জেল, জুলুম, নির্যাতন ও নির্বাসন যন্ত্রণার সব কঠিন পথ পাড়ি দিয়ে ধৈর্যের সাথে নিজেকে প্রস্তুত করেছেন জাতির মহা দায়িত্ব নিতে। 1000 মাইলের ওপারে থেকেও গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তিনি। তার পিতা শহীদ হয়েছেন যখন তার শিক্ষা জীবনই শেষ হয়নি, ফলে তখন তার মাকে তিনি দেখেছেন রাজনীতির মাঠে। আবার 1/11 পরবর্তী সময় তিনি নির্যাতনের শিকার হয়েছেন, অন্যায়ভাবে তাকে কারারুদ্ধ হতে হয়েছে, তাকে পঙ্গুত্বের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। সেগুলো সবগুলোই কিন্তু তিনি তার ইচ্ছাশক্তিতে জয় করেছেন। তিনি লন্ডনে প্রায় 17টি বছর সেখানে চিকিৎসার জন্য যখন গেছেন, তারপরে দেশে ফেরার সুযোগ তার জন্য হয়নি। কিন্তু একটা মানুষ যাকে পঙ্গুত্বের কাছাকাছি পৌঁছে দেওয়া হয়েছিল, তিনি নিরন্তরভাবে নিজের সাথে যুদ্ধ করে নিজেকে অন্তত এই সামর্থ্যের কাছাকাছি নিয়ে এসেছিলেন। তখন তিনি জানতেন যে এই দল, এই দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য একদিন তার ডাক আসবে। সেই ডাকের জন্য তিনি নিজেকে সবসময় প্রস্তুত রেখেছেন। তিনি হার মানেননি কখনো।
প্রায় দেড় যুগ পর তারেক রহমানের এ প্রত্যাবর্তনে উজ্জীবিত দলের নেতাকর্মীরা প্রিয় নেতাকে বরণের জন্য অপেক্ষার প্রহর গুনছেন তারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের মাঝে দিল্লি ও কলকাতায় বাংলাদেশ হাইকমিশন ও উপ হাইকমিশনের বাইরে আবারও বিক্ষোভ হয়েছে। টানা কয়েকদিন ধরে চলা উত্তেজনা ছড়িয়েছে ভারতের একাধিক শহরে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগে এই আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু। ঢাকায় ভারতের হাইকমিশনারকে ডেকে এসব ঘটনার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার বিকেলে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে পাল্টা তলব করে ভারত। এ নিয়ে গত 10 দিনে 4 দফায় দুই দেশ একে অন্যের কূটনীতিককে তলব করে নানা ইস্যুতে প্রতিবাদ আর উদ্বেগ জানালো। সাদি মাহমুদের রিপোর্ট। বাংলাদেশে সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে গত কয়েকদিন ধরেই ভারতে বিক্ষোভ চলছে। বিশেষ করে ধর্ম অবমাননার অভিযোগে গত 18 ডিসেম্বর পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে তার মরদেহ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার পর ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। মঙ্গলবার সকালে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে বিক্ষোভের ডাক দেয় বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, পুলিশের ব্যারিকেড ভেঙে হাইকমিশনের দিকে এগোনোর চেষ্টা করে বিক্ষোভকারীরা। পুলিশ এ সময় তাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে। কলকাতাতেও উপ হাইকমিশনের সামনে একই রকম পরিস্থিতি সৃষ্টি হয়। সেখানেও পুলিশের ব্যারিকেড টপকে এগোনোর চেষ্টা করে বিক্ষোভকারীরা। পুলিশ আটকানোর চেষ্টা করলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে আশপাশের এলাকা 3 স্তরের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়। নিরাপত্তা নিশ্চিতে সেখানে পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন হয়েছে। এই উত্তেজনার মাঝেই ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কূটনৈতিক স্থাপনায় এমন ঘটনা কেবল কূটনৈতিক মিশনের কর্মীদের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলে না, বরং পারস্পরিক সম্মান, শান্তি ও সহনশীলতার নীতিকেও ক্ষুণ্ণ করে। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে প্রধান উপদেষ্টা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, যারা ভারত বিরোধী বক্তব্য দিচ্ছেন সেগুলো রাজনৈতিক, যা দুই দেশের সম্পর্ককে জটিল করে ফেলছে। অন্তর্বর্তী সরকার ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে চায় মন্তব্য করে অর্থ উপদেষ্টা আরও বলেন, ভারতের সাথে সম্পর্ক বাইরে যতটা শোনা যায় বাস্তবে অতটা নেতিবাচক নয়। সরকার চেষ্টা করছে কোনোভাবেই যেন ভারতের মতো বড় প্রতিবেশীর সাথে সম্পর্ক তিক্ত না হয়। ভারতের সাথে বাণিজ্য ও রাজনৈতিক সম্পর্ক আলাদা করে দেখতে হবে বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। ভারত থেকে 50,000 টন নন বাসমতি এবং পাকিস্তান থেকে 50,000 টন আতপ চাল আমদানির অনুমতি দেওয়া হয় বৈঠকে। আমরা দুই দেশের মধ্যে যেন কোনো তিক্ততা না হয়, এই যে বাইরে থেকে যেই করে থাকে আমরা চাচ্ছি না এটা দুইটা দেশে অ্যাপারেন্টলি কোনো তো ঝামেলা নাই আমাদের সাথে, যে ট্রেডের ব্যাপারে না ইকোনমিকের সাথে বললাম, পলিটিক্যালি শুধু খুব ঝামেলা তা তো না, ওরা তো একেবারে আমাদের পলিটিক্স একেবারে ইন্টারফেয়ার করে, হয়তো কিছু কিছু বক্তব্য রাখে, আমরাও রাখি সেটা। অর্থাৎ কেউ যদি করে থাকে এটা একেবারে যে এসে নাই সেটা আমি জানি না, তবে আমরা চেষ্টা করছি কোনোভাবে যেন অস্বাবে একটা নেইবারিং কান্ট্রিকে, আর যেখানে আমরা সবসময় বলছি যে প্রফেসর ইউনূস আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় বলেছেন আমরা কিন্তু রিজিওনালিজমে বিশ্বাস করি, সেই জন্য তো ভারত একটা বড় নেইবার, সেই জন্য ভুটানের সাথে কথা হলো, নেপালের সাথে আমার ভালো সম্পর্ক, আর পাকিস্তানের তো আস্তে আস্তে সম্পর্কটা ইমার্জ করছে। অতএব আমরা কেন রিজনে, আমরা শুধু বাংলাদেশ নিয়ে তো থাকতে পারবো না। এবার জাতীয় সংসদ নির্বাচন 2026। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার পাশাপাশি যে কোনো ধরনের অনিয়ম বন্ধে সর্বশক্তি প্রয়োগে ইসিকে পাশে চায় মাঠ প্রশাসন। অনেক সময় অপরাধীদের গ্রেফতার করতে গেলে রাজনৈতিক দলগুলোর তদবির আসে বলে অভিযোগ এনে তারা বলেন, আইনের বাইরে কাউকে যেতে দেওয়া হবে না। নির্বাচন কমিশনাররা বলেন, এবারের নির্বাচন সুষ্ঠু করতে না পারলে অস্তিত্ব রক্ষা করা যাবে না।
সিইসি বলেছে, নির্বাচন নিয়ে অতীতের সব নেতিবাচক অভিযোগ এবার সংশোধনের সুযোগ এসেছে। নাজিব বেগের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মাঠ প্রশাসন নিয়ে নির্বাচন কমিশনের মতবিনিময় সভা। নির্বাচন ভবনে এই সভায় অংশ নেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচন কর্মকর্তা সহ মাঠ প্রশাসনের 226 জন কর্মকর্তা। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে বেশ কিছু পরামর্শ দেন তারা। অপরাধী গ্রেপ্তারে রাজনৈতিক তদবিরের সমালোচনা করেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা। অধীনস্থ কর্মকর্তাদের পদায়নে এসপিদের ওপর আস্থা রাখার পরামর্শ আসে। নাগরিককে আমরা বিভিন্ন সময় গ্রেপ্তার করি তাদের অপকর্মের জন্য, পূর্ববর্তী সময় অপকর্মের জন্য, কিন্তু তাদেরকে বিভিন্ন দল নিজেদের কাছে ফেরানোর কিছুটা চেষ্টা করে যাচ্ছে, চেষ্টা বা অপচেষ্টা। আমরা যখন তাদেরকে ধরতে যাই তখন নানান রকমের তদবির, দিনের বেলা বক্তৃতা, রাতের বেলা কিন্তু তদবির। প্রচারণা শুরু হবে আনুষ্ঠানিকভাবে, তখন আচরণবিধি প্রতিপালন করাটা একটি চ্যালেঞ্জ বলে আমি মনে করছি স্যার। পুলিশ মহাপরিদর্শক বলেন, দায়িত্ব পালনে তাদের প্রতিবন্ধকতা রয়েছে, তবে এ বিষয়ে নির্বাচন কমিশনকে পাশে চান তারা। এইবারের এই নির্বাচন সফল, সুন্দর, শান্তিপূর্ণভাবে করতে পারবো এবং এর সম্পূর্ণ সক্ষমতা আমাদের আছে। কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন কমিশনাররা। সামান্যতম কোনো ত্রুটি বিচ্যুতি যদি নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হয়, সেটি কিন্তু আমরা স্বাভাবিক এবং সহজভাবে নিব না। আপনারা সম্পূর্ণ স্বাধীন, আপনারা নির্বাচন কমিশন, এখন আপনি এই আইনটা করেছি, আপনি সম্পূর্ণ স্বাধীন, কোনো ব্যক্তির কথা শুনবেন না। সিইসি বললেন, নির্বাচনে গুরু দায়িত্ব পালনে কোনো বিচ্যুতি ঘটানো যাবে না। বলা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি, বলা হচ্ছে আমরা সব যুগসাজশ করে একটা ম্যানেজড ইলেকশন করেছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই, এই অপবাদ আমরা ঘোচাতে চাই। আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি। তিনি বলেন, নির্বাচন কমিশনের একটি এজেন্ডা, সেটি হলো সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভোটে লড়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টির একাংশ ও জেপি নেতৃত্বাধীন এই জোট। জোট নেতারা বলেন, নির্বাচন নিয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যেই সংশয় রয়েছে। তবে নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে 119 আসনের প্রার্থী ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা ঘোষণা করতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সংবাদ সম্মেলন। আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করলেও নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় জানালো জোট। জোট নেতারা বলছেন, মব সন্ত্রাস করে দেশকে অনিরাপদ করে তোলা হয়েছে। আপনারা নির্বাচনের নামে প্রহসন করছেন। আমি সরকারকে আবেদন করব, এখনো সময় আছে, আমরা নির্বাচনে যেতে চাই, কিন্তু আমার হাতে শিকল পরিয়ে, আমার পায়ে শিকল পরিয়ে আপনি আমাকে নির্বাচনে যদি যেতে বলেন, সেটা আমার জন্য সম্ভব হবে না। আমি মুক্ত হয়ে আমার এলাকায় যেতে চাই। আপনাদের এই মবক কেসে আপনারা বন্ধ করুন। পক্ষ বিবেচনায় নিরপরাধ রাজনৈতিক কর্মীদের ধরপাকড় ও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে অভিযোগ করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নেতারা বলছেন, পরিবেশ অস্থির থাকলে শেষ পর্যন্ত তারা ভোটের মাঠে থাকবেন কিনা তা বিবেচনা করছেন। দুইটা দল বিশেষত বললেই আমাদের কর্মীদের গ্রেপ্তার করা হয়। তাদের একটাই চিন্তা যে আপনার লগে যদি আমি হাঁটি, কালকে আমাকে অ্যারেস্ট করে ফেলাবে, এইটার নিশ্চয়তা দেন, বাকিটা আমরা দেখবো। তা আমি কি করে নিশ্চয়তা দেবো? কারণ হয়তো ক্ষমতা নাই। নির্বাচন বয়কটের কথা আমরা চিন্তা করি না, কিন্তু নির্বাচন বয়কটের অবস্থা যদি আমাদের চাপিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের কোনো উপায় নাই। প্রার্থীদের গানম্যান দিতে সরকারি উদ্যোগের সমালোচনা করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। যে সমস্ত অস্ত্র লুট করা হয়েছে, সেই অস্ত্র তো এখনো উদ্ধার হয় নাই। তার উপর যদি প্রার্থীরা অস্ত্র, আমরাও যদি সেই অস্ত্র নেই, তো এই অস্ত্র ওই অস্ত্র তো যুদ্ধ হয়ে যাবে, এটা কুরুক্ষেত্র হয়ে যাবে। তো কি ইলেকশন হবে কিনা? লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা।
ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি পাঠিয়েছেন ওয়াশিংটন ডিসি হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র্যাঙ্কিং মেম্বার প্রতিনিধি গ্রেগরি ডব্লিউ মিক্স এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাব কমিটির চেয়ারম্যান ও র্যাঙ্কিং মেম্বার বিল হুইজেঙ্গা ও সিডনি কামলেগার ডফ। চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের জন্য গুরুত্বপূর্ণ হল রাজনৈতিক মতাদর্শের সব পক্ষের সঙ্গে কাজ করার মতো পরিবেশ সৃষ্টি করা, যাতে শান্তিপূর্ণভাবে স্বাধীন ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর প্রতিফলিত হয়। তাদের মতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সততা নিয়ে আস্থা পুনঃস্থাপনের জন্য প্রয়োজনীয় সংস্কার কার্যকর করা জরুরি। তবে সরকার যদি রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত করার পাশাপাশি ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ চালায়, তবে এসব লক্ষ্য অর্জন সম্ভব হবে না। দর্শক, এবারে অন্যান্য সংবাদ। রংপুরের কাউনিয়ার দুর্গম তিস্তার মধ্যের চরে দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও কম্বল বিতরণ করেছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র। একতরফা ফারাক্কা বাঁধে বদলে যাওয়া তিস্তা অববাহিকার ভূ প্রকৃতি ও স্থানীয় জীবন জীবিকা পুনরুদ্ধার ও টেকসই উন্নয়ন নিশ্চিতে তিস্তার স্বাভাবিক প্রবাহ ফেরানো ও মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ সুধীজনদের। আব্দুল করিমের ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। রংপুরের কাউনিয়ার তিস্তার মধ্যের চর, বিস্তীর্ণ বালুচর ও জনপদ দেখে বোঝার উপায় নেই এককালে এখানে ছিল স্বচ্ছ নীল জলের তীব্র প্রবাহ, ছিল ইলিশ সহ কয়েকশো প্রজাতির মাছ, অজস্র জলজ প্রাণ ও বাস্তুতন্ত্র। কলকাতা বন্দরের নাব্যতা রক্ষার নামে ভারতের একতরফা ফারাক্কা বাঁধ নির্মাণে আমূল বদলে গেছে এই অঞ্চলের ভূপ্রকৃতি। বর্ষায় আকস্মিক বন্যা, তীব্র শীত, শুষ্ক মৌসুমে খরা ও তাপপ্রবাহে গত 5 দশকে নাতিশীতোষ্ণ জনপদের তকমা হারিয়ে তিস্তা অববাহিকায় বদলে গেছে ভূপ্রকৃতি ও স্থানীয় জীবন জীবিকা। দরিদ্রতার নির্মম কষাঘাত, জেকে বসা শীত ও ঠান্ডাজনিত রোগ শোকে বিপর্যস্ত জনপদে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের বিনামূল্য চিকিৎসা, ওষুধ ও কম্বল বিতরণ। ওষুধ পাচ্ছি, কম্বল পাচ্ছি, কত খুশি হচ্ছি। চরের মানুষ বালার মধ্যে পড়ে থাকি, নদী ভাঙ্গা মানুষ। ওষুধ পাচ্ছি, কম্বল পাচ্ছি। আল্লাহ, কম্বল পাইছি। আমরা অত্যন্ত খুশি হলাম, ওষুধ পেলাম, কম্বল পেলাম, ডাক্তার দেখালাম, কম্বল পেলাম। বছরে বছরে এরকম দিলে আমাদের ভালো হয়। অনেক উপকার করছে আমাদের এরিয়া, খুব শান্তি। তোমার আপনাকে যেন আল্লাহ ভালো করে, দোয়া করি আল্লাহ যেন আপনাকে ভালো রাখে। দুর্দশাগ্রস্ত চরবাসীর ভাগ্য বদলে রাষ্ট্রীয় পদক্ষেপের পাশাপাশি প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের সেবামূলক কার্যক্রম জারি রাখার আহ্বান সুধীজনদের। তিস্তা অধ্যুষিত বিপন্ন জনপদের প্রাণ ফেরাতে আন্তর্জাতিক আইন অনুযায়ী উজানের দেশ ভারত থেকে পানির ন্যায্য হিস্সা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। মোশাহিদ রনি, চ্যানেল আই। বগুড়ার হাট বাজারগুলোতে প্রতিদিনই বাড়ছে শীতের সবজির সরবরাহ, সেই সাথে কমতে শুরু করেছে দাম। ক্রেতারা বলছেন কয়েকদিনের মধ্যে আরও নিয়ন্ত্রণে আসবে শীতের সব ধরনের সবজির দাম। দেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল হবিগঞ্জের রেমাকালেঙ্গাতে থামছে না পরিবেশ সন্ত্রাস। বছরের পর বছর বেপরোয়া গাছ কাটা ও পাচারে বিপন্ন সংরক্ষিত অভয়ারণ্য। সম্প্রতি পাচারকারী চক্র ও বনরক্ষীদের মাঝে গোলাগুলির ঘটনায় আবারও আলোচনায় এই বনাঞ্চল। বন বিভাগ বলছে প্রভাবশালীদের ছত্রছায়ায় চলা চক্রের হাতে আগ্নেয়াস্ত্র থাকায় বেড়েছে বনরক্ষীদের নিরাপত্তা ঝুঁকি। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দাসূচি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তারেক রহমানের রাজকীয় প্রত্যাবর্তন আগামীকাল। প্রায় 1.5 যুগ পর প্রিয় নেতাকে বরণের অপেক্ষায় দলের নেতাকর্মীরা।
দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ও কলকাতা উপ হাই কমিশনে আবারও হামলার চেষ্টা, ঢাকা ও দিল্লিতে হাই কমিশনারদের পাল্টাপাল্টি তলব। নির্বাচনে অনিয়ম রোধে সর্বশক্তি প্রয়োগে ইসিকে পাশে চায় মাঠ প্রশাসন, অতীতের খারাপ নির্বাচনের দুর্নাম ঘোচাতে সিইসির প্রত্যয়। এবং রংপুরের তিস্তা চরে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের বিনামূল্যে ওষুধ কম্বল বিতরণ, টেকসই উন্নয়ন নিশ্চিতে মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।